মানে কালচারাল চেঞ্জ থ্রু দ্য এজেস, এই টপিকটা কেন নিলাম, এটা হচ্ছে যে আর্কিওলজি একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, অনেকগুলো ডিসিপ্লিন নিয়ে আর্কিওলজি কাজ করে, এবং সে কারণে এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সোশ্যোলজিক্যাল ফ্যাক্টর, হিউম্যান ফিজিক্যাল ডেভেলপমেন্ট একটা ফ্যাক্টর, এবং টেকনোলজিক্যাল চেঞ্জ এটাও একটা ফ্যাক্টর। এই সমস্ত বিষয়গুলো আসলে ভূমিকা রাখে হিউম্যান কালচারাল চেঞ্জের ক্ষেত্রে। তো থ্রু দ্য এজেস বলতে আমি বুঝাচ্ছি যে মানুষ প্রথম যখন এসছে এবং আজকে যে কালচারটা চেঞ্জ হচ্ছে, সেই বিষয়টা গ্র্যাজুয়ালি কেন, কখন, কিভাবে, কি কারণে চেঞ্জ হচ্ছে, সেই বিষয়টি আসলে বলার চেষ্টা করব। আর এতে স্টুডেন্টের একটা গ্র্যাজুয়াল নলেজ ডেভেলপ করবে, যে পরবর্তী তার পাঠের ক্ষেত্রে তার একটা বিশেষ ভূমিকা রাখবে। এখন কালচার বিষয়টা হচ্ছে যে এরকম যে হিউম্যান অ্যাক্টিভিটিস বা হিউম্যান যা তৈরি করে, মানুষ যা তৈরি করে, সেটার ব্যবহারটা কিরকম ছিল। যেমন আমরা কালচার আর তার বিপরীত শব্দ হচ্ছে আনকালচার। যেমন একজন মানুষ যদি ফ্যানের সুইচ দিতে না জানে, একজন মানুষ যদি ঘরে বেসিন ব্যবহার করতে না জানে, তখন আমরা তাকে বলি গাওয়ার, আনকালচার। আর যদি সে জানে তাহলে বলি তাকে সে কালচার। তার মানে হচ্ছে যে যে ইকুইপমেন্ট গুলো মানুষ ক্রিয়েট করেছে, এই ইকুইপমেন্ট গুলো সম্পর্কে নলেজটাই হচ্ছে আসলে কালচার। সেই ইকুইপমেন্টের নলেজটা হচ্ছে কালচার। এখন ইকুইপমেন্ট বিভিন্ন সময়ে চেঞ্জ হয়, মানে মানুষের ব্যবহৃত জিনিস বিভিন্ন সময়ে চেঞ্জ হয়, তারও কতগুলো কারণ থাকে। তো গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি মানুষের কালচারটা কখন কিরকম ছিল এবং কেন চেঞ্জ হয়েছে। এখন মানুষ সম্পর্কে আমরা যেটা জানি যে একটা হচ্ছে ধর্মীয় চিন্তা, সেটা হচ্ছে যে প্রথম মানবকে, এটা হচ্ছে ধর্মীয় চিন্তা, এবং সেটাকে আমরা রেসপেক্ট করি, কিন্তু সেটার সাথে একাডেমিক জায়গাটায় আমরা মানুষের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টটাকে চিন্তা করি। এখন গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টে আমরা চারটা ফ্যাক্টর এখানে ভূমিকা রাখে, মানে চারটা স্টেজের ডেভেলপমেন্ট ছিল। একটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস, তারপরে হচ্ছে হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স এবং হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। এখন হোমো সেপিয়েন্স সেপিয়েন্স হচ্ছে আমরা মানুষ, আমরা আধুনিক মানুষ, এবং এটা বলা হয়ে থাকে যে 35,000, কোনো কোনো লিটারেচার এটা বলবে 40,000 বিসিতে এই মানুষ হোমো সেপিয়েন্স সেপিয়েন্স বা আধুনিক মানুষের অভ্যুদয় ঘটেছে। তাহলে এর আগের পর্যায়গুলো কি ছিল? যেমন অস্ট্রালোপিথেকাস মানুষ সম্পর্কে বোঝার জন্য একটা প্রাথমিক ধারণা দরকার, যে সময় মানুষ হামাগুড়ি দিয়ে হাঁটত। হোমো ইরেক্টাস হচ্ছে তার পরবর্তী ডেভেলপমেন্ট, যখন মানুষ হাঁটতে পারত কিন্তু তার পা তখনও বাঁকা ছিল, যেটাকে এমনি সহজভাবে বাংলা বইগুলোতে বলছে যে ধনুকের মতো বাঁকা। হোমো সেপিয়েন্স আর হোমো সেপিয়েন্সের মধ্যে খুব বেশি ভেরিয়েশন নাই। অস্ট্রালোপিথেকাসের ব্রেন সাইজ ছিল সামহায়ার 650, আর হোমো ইরেক্টাসের ছিল 1050। হোমো সেপিয়েন্স এর ব্রেন সাইজ হচ্ছে 1650 বা 1600, আর হোমো সেপিয়েন্স যেটা আধুনিক মানুষ, এটা হচ্ছে 1700 সিসি, মানে কিউবিক সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখি যে মানুষের এই চারটি স্তরে একটা হচ্ছে মানুষের ফিজিক্যাল পরিবর্তনগুলো হয়েছে, আরেকটা হচ্ছে মানুষের ব্রেন সাইজের মধ্যে, মানে ব্রেন সাইজ ক্রমশ বৃদ্ধি পেয়েছে, এবং এই ব্রেন মগজের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে মানুষের চিন্তার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসে। ফলে এই দৈহিক বিবর্তনের উপরেও কিন্তু সংস্কৃতি বা কালচারাল ইকুইপমেন্টের বা কালচার ইকুইপমেন্ট বা এনি সর্ট অফ কি বলবো, যে
তার যে অ্যাসোসিয়েশন সেগুলোর পরিবর্তন হয়। এখন প্রথমেই আসি অস্ট্রালোপিথেকাস মানুষ। এর আগে একটু কথা বলে নেই, এই লেকচারটি বোঝার জন্য আবার একটি সেন্স কাজ করতে হবে যে অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এটি 4টি ধাপে মানুষ কিন্তু এক ধরনের কঠিন এনভায়রনমেন্টকে ফেস করেছিল। অর্থাৎ তখন বরফ যুগ এবং আন্তঃবরফ যুগ এসেছিল। বরফ যুগ সম্পর্কে যারা টিচার আছে তারা তো সবাই জানে। নতুন স্টুডেন্টের জন্য আসলে যেহেতু লেকচারটা, বরফ যুগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে নর্দার্ন হেমিস্ফিয়ার যেটা আছে, হিমালয় থেকে শুরু করে টোটাল ইউরোপ বিশাল বরফের একটি আবরণ করেছিল। আর এটা কয়েক লক্ষ বছর ব্যাপী ছিল। আবার বরফ গলে গিয়ে আবার আমরা দেখি আন্তঃবরফ যুগ এসছে, বেশ কিছু বছর ছিল, আবার বরফ যুগ এসছে। এই যে বরফ যুগ এবং আন্তঃবরফ যুগ, এরকম একটি কঠিন পরিবেশের সাথে মোকাবেলা করেই কিন্তু অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স পর্ব পর্যন্ত মানুষ তার সংস্কৃতিকে বিকশিত করেছিল। ফলে এই পরিবেশ একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। এই কথাটুকু একটু মনে রাখতে হবে। তো আমরা পূর্ববর্তী ধারণা ছিল যে 8 লক্ষ বছর আগে মানুষ এসছে, আর এখন নতুন হাইপোথিসিস গুলো এসছে যে মানুষ প্রায় 25 লক্ষ বছর আগে পৃথিবীতে আগমন করেছিল। এখন এটাকে বলা হয় হোমো এরগাস্টার। এরগাস্টার কথাটার অর্থ হচ্ছে ওয়ার্কিং ম্যান, যে কাজ করতে পারত। এবং বাইফেস টুল এখন স্টুডেন্টের জন্য একটু কঠিন হবে, অর্থাৎ এক ধরনের টুল যার উভয় দিকে ধারালো ছিল, সেটাকে আমরা বলি বাইফেস, এবং এই হাতিয়ার তারা ব্যবহার করত। এই লেকচারটা বোঝার জন্য আরেকটি বিষয় আমার স্টুডেন্টের জানা দরকার, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত প্রাণীকুল আছে, যত উদ্ভিদকুল আছে, তার মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল প্রাণী। মানুষ একমাত্র প্রাণী যে যে নিজের যে ফিজিক্যাল পাওয়ার আছে বা ফিজিক্যাল যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার দিয়ে সে তার কোনো খাবার প্রস্তুত করতে পারে না, খাবার সংগ্রহ করতে পারে না। তার কোনো না কোনো ইকুইপমেন্ট নিতে হয়, কোনো না কোনো হাতিয়ার। ইকুইপমেন্ট বলতে হচ্ছে হাতিয়ার, টুলস, ওয়েপন, এগুলো হচ্ছে ইকুইপমেন্ট। আমরা বলি ইকুইপমেন্ট নিতে হয়। যেমন একটা গরু কোনো ধরনের হাতিয়ার ছাড়া সে তার খাবার সংগ্রহ করতে পারে। একটি পাখি কোনো ধরনের হাতিয়ার ছাড়া সে তার খাবার সংগ্রহ করতে পারে। মানুষ কোনো হাতিয়ার ছাড়া, কোনো কিছু ছাড়া কোনো খাবার সংগ্রহ করতে পারে না, এবং সেটা প্রসেসও করতে পারে না এবং খেতেও পারে না। ফলে তার হাতিয়ার ছাড়া তার কোনো বিকল্প নাই। এক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে অস্ট্রালোপিথেকাস প্রথম যে মানুষটাকে আমরা যাদেরকে বলি মানুষ, তারা হামাগুড়ি দিয়ে হাঁটতো। তো হামাগুড়ি দিয়ে একজন মানুষ দৌড়িয়ে যাওয়া আরেকজন হামাগুড়ি দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। প্রাণীরা 4 পায়ে চলতে পারে, দৌড়াতে পারে, কাজে একটি প্রাণীকে ধরার জন্য সে আসলে সক্ষম না। ফিজিক্যাল কন্ডিশন এবং ব্রেন সাইজ কম থাকার কারণে তার অনেক বেশি ভাবনার সুযোগ নেই। তার দৈহিক এবং মগজ ওই রকমই ধারণা দেয় যে শুধুমাত্র খাবারটি তার সংগ্রহ করতে হবে। আর এই হামাগুড়ি দিয়ে সে যেহেতু বেশি দূর যেতে পারে না, ফলে তার আকাঙ্ক্ষাও বেশি নাই। সে যে জায়গায় আছে সেখানকার রুটস, আর কোনো প্রাণী যদি মারা যায় সেই প্রাণীটার কাছে গিয়ে তার মাংস, অথবা অন্য প্রাণী যদি কোনো প্রাণীকে শিকার করে তার লেফট ওভার সে সংগ্রহ করে জীবন ও জীবিকা পরিচালনা করেছে। তাহলে এই যে সে শিকার করতো না বা সে অনেক বেশি খাবার সংগ্রহ করতে পারতো না,
এটা কিন্তু তার মূল কারণ ছিল তার ফিজিক্যাল কন্ডিশন এবং ব্রেন সাইজ, তার মগজের পরিমাণ। আমরা দেখি এর পরের যে ডেভেলপমেন্টটা ছিল সেটা হচ্ছে হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস সে হাঁটতে পারত, কিন্তু তার পা ছিল বাঁকা। বাঁকা থাকার কারণে যেটা হচ্ছে, হাঁটু থেকে যদি কার্ভ থাকে তখন তার দৈহিক ভরটা তার পিছন দিকে টেনে নেয়, ফলে তার পক্ষে একজন কুজু মানুষ যেভাবে হাঁটে সেরকম একটি চলাফেরা তার মধ্যে ছিল। তবে হোমো ইরেক্টাসকে আমরা সরাসরি মানুষ বলি কেন, তারা দেখতে মানুষের মতো। এর আগে বলতাম আমরা অস্ট্রালোপিথেকাস, সেটা হচ্ছে মানে দক্ষিণের বানর বা মানে দক্ষিণ আফ্রিকা থেকে যে মানব ক্যারেক্টার পাওয়া গেছে সেই জন্য সেটা অস্ট্রালোপিথেকাস। কিন্তু হোমো ইরেক্টাস হচ্ছে যে নর দাঁড়াতে পারে। এখন দাঁড়ানোর ফলে তার যে পরিবর্তনগুলো হয়েছে, একটা হচ্ছে তার মগজের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তার মানে হোমো ইরেক্টাস থেকে হোমো অস্ট্রালোপিথেকাস থেকে হোমো ইরেক্টাসে যাওয়া পর্যন্ত মানুষ কি করেছে, সে অমনিবোরাস একটি ক্যারেক্টার তৈরি করেছে। ফিজিক্যালি সে যেহেতু কোনো প্রাণী শিকার করতে পারে না, ফলে তার জন্য যা অ্যাভেলেবেল সেটাই খেয়েছে। ফলে একটা কার্নিবোরাস সে যদি একটা প্রাণী শিকার করে সেটাও খেয়েছে, বা একটা হার্বিবোরাস সে যদি একটা রুটসকে ফেলে দেয় সেটাও খেয়েছে। ফলে এই অমনিবোরাস একটি অ্যাডাপটিভ ক্যারেক্টার তার মধ্যে তৈরি হচ্ছে ডিউরিং দ্য পিরিয়ড অফ অস্ট্রালোপিথেকাস, যে কারণে তার ব্রেনের বিকাশ ঘটেছে। সর্বভোজী হলে হচ্ছে যে তার সাস্টেন করার, প্রকৃতির বিরুদ্ধে ফাইট করার একটি বড় ক্ষমতা সে অর্জন করেছিল। এই কারণেই গ্রাজুয়াল ডেভেলপমেন্ট হিসেবে এসছে হোমো ইরেক্টাস। ইরেক্টাস হওয়াতে যে সুবিধাটা হয়েছে, প্রথম বিষয় হচ্ছে তার হাত দুটি প্রসারিত হয়ে গেল, অর্থাৎ এখন হাত আর চলার কাজে ব্যবহৃত হয়। হাতে একটি লাঠি ধরে সে অনেক মানে লম্বা একটি বাঁশ দিয়ে সে উপর থেকে ফল বা পাতা সে পারতে পারে, সংগ্রহ করতে পারে। হাত দিয়ে সে কোনো না কোনো ভাবে ডিল ছড়তে পারে, যে কারণে এই যে ফিজিক্যাল এবং মগজের পরিবর্তন হয়েছে, মানে শারীরিক গঠন এবং মগজের বৃদ্ধি ঘটেছে, আর হাত ফ্রি হয়ে গেল তার খাবার সংগ্রহের জন্য, তখনই তার টেকনোলজিতে পরিবর্তন এসেছে, যেটাকে বলি আমরা হ্যান্ডেক্স অ্যান্ড ক্লিভার। ডিফারেন্ট টাইপ অফ হ্যান্ডেক্সেস অ্যান্ড ক্লিভার। এখন হ্যান্ডেক্স বলতে হচ্ছে হাত কুঠার, ক্লিভার আসলে এক্সাক্ট বাংলা নেই, তবে চাপাতি টাইপ, একটু ওয়াইড, একটা প্রশস্ত ওয়ার্কিং এজ। একটা হ্যান্ডেক্স দিয়ে যদি আমার হাতে আঘাত করি তাহলে হাতের ছিদ্র হবে, আর ক্লিভার দিয়ে যদি আঘাত করি তাহলে হচ্ছে হাতটা কাটবে। তো ক্লিভার একটা একটা ওয়েপেন তারা ইন্ট্রোডিউস করেছিল তাদের সংস্কৃতিতে, যেখানে একটা গাছের ব্রাঞ্চ তারা কাটতে পারে, যেখানে একটা বাঁশ তারা কাটতে পারে, যেখানে ধরো একটা অ্যানিমেলের মাংস বা হাড় তারা কাটতে পারে। এরকম কাজের জন্য ওয়াইড ওয়ার্কিং এজ, প্রশস্ত কাজের প্রান্তটাকে আমরা বলি ক্লিভার, আর পয়েন্টেড প্রান্তটাকে বলি আমরা হ্যান্ড এক্স। হ্যান্ড এক্সের আবার অনেকগুলো প্রকার আছে, আমি সেটা না হয় অন্য ক্লাসে বা অন্য আলোচনায় বলবো। তাহলে দুটি নতুন হাতিয়ার আসছে। অস্ট্রালোপিথেকাস ব্যবহার করেছে বাইফেস টাইপের হাতিয়ার, যেখানে তার মধ্যে কোনো সৌন্দর্য নাই, তার উপরের আবরণ কর্টেক্স ছিল, এবং তার হাতিয়ারগুলো ছিল ছিদ্র করার মতো চপার চপিং হাতিয়ার। এখন আমরা এই চপার চপিং আগের হাতিয়ারের পাশাপাশি নতুন ভাবে হাতিয়ার চলে এসছে হ্যান্ডেক্স অ্যান্ড ক্লিভার, যেটা চপার চপিং থেকে আগের অস্ট্রালোপিথেকাসের হাতিয়ার থেকে আরো বেশি ইফেক্টিভ। কিন্তু এগুলো হচ্ছে ওজন আছে, এক একটা হাতিয়ারের ওজন জাস্ট থিঙ্ক যে 1/2 কিলো বা তার চেয়েও বেশি। তো এরকম
ওজন সম্পন্ন হাতিয়ার, কিন্তু এটা ওয়েল ফার্নিশড, তার কর্টেক্স নেই এবং খুবই ইফেক্টিভ এর আগের সংস্কৃতির তুলনায়। এই যে হাতিয়ারের অ্যাসেম্বলেজ, মানে ইয়ের মধ্যে হাতিয়ারের মধ্যে যে পরিবর্তন, এটি হচ্ছে হিউম্যান অ্যাচিভমেন্ট ডিউরিং দিস পিরিয়ড। এখন অস্ট্রালোপিথেকাস হচ্ছে 8 লক্ষ বছর আমরা ধরে নিই, আর হোমো ইরেক্টাস হচ্ছে 5 লক্ষ বছর। তার মানে 8 লক্ষ থেকে 3 লক্ষ বছর পরে মানুষের এই বিকাশটা ঘটেছিল বলে আমরা ধরে নিই। তাহলে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তন হলো কিন্তু তার ফিজিক্যাল পরিবর্তন হয়েছে, মগজের বিকাশ ঘটেছে, তার হাত ফ্রি হয়েছে, ফলে তার টেকনোলজিতে পরিবর্তন এসছে। এবং আমরা 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 আরেকটি বিষয় এখানে বলি, সেটা হচ্ছে এই গ্রেট কন্ট্রিবিউশন হচ্ছে এই হোমো ইরেক্টাসের, যে এই সময় মানুষ প্রথম আগুনের সন্ধান পেয়েছে বা আগুন ব্যবহার করতে শিখেছে। এটা 5 লক্ষ বছর আগে। আমরা যদি পিকিং ম্যানের নাম বলি, তাহলে আমরা পিকিং ম্যানের আবাসস্থলে কিন্তু আগুনের ব্যবহার পেয়েছি। তেমনি ইউরোপের বেশ কিছু সাইটও কিন্তু আমরা আগুনের ব্যবহার পেয়েছি, যেটা 5 লক্ষ বছর আগে মানুষ আগুন ব্যবহার করেছে। এখানে একটি কনসেপ্ট একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে পাথরে পাথরে ঘষে আগুন ব্যবহার, মানে আগুন জ্বালানো, এটা হচ্ছে আমাদের একটা প্রচলিত ধারণা। কিন্তু মানুষ আগুন প্রকৃতিতেও সংগ্রহ করেছে। যেমন একটি হোমো ইরেক্টাস মানুষ একটি প্রাণীর পিছনে তার ওয়েপেন নিয়ে সে দৌড়িয়েছে, কিন্তু প্রাণীটাকে সে ধরতে পারে না। কিন্তু দেখা গেল যে সেই জঙ্গলে কোনো না কোনো কারণে আগুন লেগে গেছে, আগুনে ওই ফরেস্টে ওই তার সেই প্রাণীটা রোস্টেড হয়ে আছে এবং এই রোস্টেড প্রাণীটা সে খেয়েছে। ফলে সে রিয়েলাইজ করেছে আগুন তার জীবনের জন্য এসেনশিয়াল। ফলে তার পুড়িয়ে, মানে আগুন দিয়ে তার শিকার করা, এখনো আমরা মৌমাছির শিকার, মৌমাছি থেকে মধু নিতে আমরা আগুন ব্যবহার করে থাকি, তার স্মোক ব্যবহার করে থাকি। ফলে আগুন দিয়ে শিকার করা, শীত নিবারণ থেকে, শীত থেকে তার শরীরকে গরম রাখার জন্য আগুন, পশু পাখি মানে পশুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য সে আগুন জ্বালিয়ে রাখত। আর আগুন প্রিজার্ভ করত। আগুন কিভাবে প্রিজার্ভ করে, সেটা হচ্ছে এটা যদি ঢেকে রাখে এবং কন্টিনিউয়াস রাত্রে ব্যবহার করার পরে সেই গরম কয়লা থেকে পরবর্তী দিন কিছু একটা শুকনো জিনিস দিয়ে ব্লো করলেই কিন্তু আবার আগুনটা পেয়ে যায়। ফলে আগুন নানা প্রয়োজনে, তারা বুঝে গেছে যে নানা প্রয়োজনে আগুন তাদের লাগবে, এবং আগুন হচ্ছে তার শক্তির উৎস, তার খাবারের উৎস এবং খাবার প্রসেস করার একটি ওয়েপন। সে কারণে আগুনের গুরুত্ব বুঝেছে। আর 5 লক্ষ বছর আগেই এই পিকিং মানব বা হোমো ইরেক্টাস মানবরা কিন্তু আগুনের ব্যবহার করেছে। 5 লক্ষ থেকে, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, হোমো সেপিয়ান্স এটা 2 লক্ষ না 1.5 লক্ষ, মানে ধরে নেই 2 লক্ষ, 5 লক্ষ থেকে 2 লক্ষ, এই 3 লক্ষ বছর ব্যাপী এই হোমো ইরেক্টাস মানুষেরাই পৃথিবীতে বিরাজমান ছিল। এবং গ্র্যাজুয়ালি তাদের ফুড হ্যাবিট, তাদের অ্যাক্টিভিটিস, তাদের শিকারের ধরন ইত্যাদির উপর ডিপেন্ড করে আবার তাদের শক্তি এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। হোমো সেপিয়েন্স যখন মানুষ হয়ে যায়, যেটাকে আমরা হোমো সেপিয়েন্স মানুষ যখন হয়ে যায়, তার মানে তার ব্রেন সাইজ হয়ে যায় প্রায় 1650 বা 1600, এরকম একটি মগজের বৃদ্ধি ঘটে। আর ফিজিক্যাল কন্ডিশনে হোমো ইরেক্টাস যেমন বাঁকানো পা, এখন বাঁকানো পা নয়, তবে তাদের গোড়ালি এবং টোয়ের মধ্যে একটা বিশাল কার্ভ আছে। যেমন কোনো কারণে পায়ের নিচে যদি একটি বড় মার্বেল রেখে দিই,
পাটা যেরকম থাকবে সেরকম, মানে হাঁটতে গিয়ে খুঁড়িয়ে হাঁটার মতো। এখনো আধুনিক মানুষের মতো দৌড়ানো হাঁটা এটা সম্ভব হয়নি। আর পা বাঁকা নয়, কিন্তু পা তখনও প্রপার, অর্থাৎ পায়ের টোটাল ভরটা গোড়ালি এবং টো মানে আঙ্গুলের উপর পড়ে না, এখনো কিছু সমস্যা আছে। এই ফিজিক্যাল পরিবর্তনটা হয়েছে, কিন্তু তারপরও কিছু সমস্যা আছে। আর ব্রেন সাইজ বেড়ে গেছে, ফলে এই সময় এসে আমরা দেখি তারা হালকা টুল ব্যবহার করছে, হালকা হাতিয়ার ইকুইপমেন্ট ব্যবহার করছে। কি সে হাতিয়ারগুলো? ফর এক্সাম্পল, ডিফারেন্ট টাইপ স্ক্রেপার, চাসনি স্ক্রেপার, স্ক্রেপ করানো। এখন এই টাইপ দিয়ে তারা কোনো কিছু কাটতে পারে, কোনো কিছু ছিলতে পারে, সবই করতে পারে। ফলে হ্যান্ডেক্স এবং ক্লিভারের মতো যে ভারী ওয়েপন বা চপার চপিং এর মতো যে ভারী ওয়েপন, এখন হোমো সেপিয়ান্স মানে নরো সেপিয়ান্স, যে জ্ঞানে যে ভাবতে পারে, হোমো সেপিয়ান্স যে নরো জ্ঞানে। এখন ভাবনা কি? ভাবনা হচ্ছে যে এখন তার ফিজিক্যাল কন্ডিশনটাও অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ক্যাপাবল, আর তার হাতিয়ার পরিবর্তনের ক্ষেত্রে আমরা ভাবনা দেখি, তার সমাজ চিন্তা সম্পর্কে আমরা এক ধরনের ভাবনা দেখি। হাতিয়ারের কি পরিবর্তন হয়েছিল? হাতিয়ারের পরিবর্তন হয়েছিল যে এখনো কিন্তু মানুষকে এক্সপ্লয়েট করে না, এখনো কিন্তু মানুষ প্রকৃতিকে এক্সপ্লয়েট করে। পরিবর্তন করেছে যে স্ক্রেপার, বোরার, বিউরিন, পয়েন্ট ইত্যাদি। এখন এই হাতিয়ারগুলোকে যদি আমি গ্রুপ করি, এর আগে ছিল অস্ট্রালোপিথেকাসে ছিল চপার চপিং, মানে খুব ক্রুড ক্যারেক্টারের, উইদাউট ফ্যাশনের একটা হাতিয়ার ছিল। হোমো ইরেক্টাসের হচ্ছে হ্যান্ড এক্সেস অ্যান্ড ক্লিভার, যেটা খুবই ফ্যাশনেট কিন্তু অনেক ভারী, কিন্তু ধার কম। আর হোমো সেপিয়েন্স তারা করেছে কি, ফ্লেক গুলো ব্যবহার করেছে। ফ্লেক মানে হচ্ছে বাকল, মানে একটা হ্যান্ডেক্স তৈরি করতে গিয়ে যে পাথরগুলো বেরিয়ে যায় সেই বাকলগুলো তারা ব্যবহার করেছে। বাকলগুলো এমনি ধার, যেমন একটা বাঁশ যদি এমনি চিরি, তার যে উপরের বাকলটা বের হয়, সেই বাকলটা দিয়ে যদি হাত কেটে যাবে। ফলে বাকল কিন্তু অর্ধেক শার্প হয়ে থাকে, আর বাকল খুবই হালকা। হ্যান্ডেক্সের তুলনায় আমি যদি বলি যে হ্যান্ডেক্স বা ক্লিভার একটা 1/2 কিলো হয়, আর এটা হচ্ছে 250-200 গ্রাম ওজনের হচ্ছে বাকল। ফলে এটাকে ফ্লেক কালচার বলি, বাকল, ফ্লেক মানে বাকল। এই ফ্লেকের উপরে তারা স্ক্রেপার ডিফারেন্ট টাইপ আছে। এন্ড স্ক্রেপার, যেটা প্রান্ত দিয়ে কাজ করতো, যেটা এখন খুন্তির মতো ব্যবহার করা যায়। সাইড স্ক্রেপার, যেটা দিয়ে কাটা যায়, তাই না? তারপর হচ্ছে যে ডাবল সাইডেড স্ক্রেপার হয়। তারপর কনভেক্স স্ক্রেপার, মানে একটা ভিতরের হাড়ের রক কাটার জন্য একটু উত্তল, কনভেক্স। কনকেভ স্ক্রেপার মানে একটু ভিতরের দিকে ঢুকানো, অর্থাৎ ধারের ধরন দেখে ওয়ার্কিং এজ, যে কাজটা দিয়ে আমরা কাটি, যে অংশটা দিয়ে কাটি, সেটাকে বলি আমরা ওয়ার্কিং এজ। এরকম বিভিন্ন ধরনের সবই স্ক্রেপার, কিন্তু ধরনটা তারা আলাদা করে নিয়েছে। এর সাথে বোরার হচ্ছে এমন একটা হাতিয়ার যেটা হাতিয়ার বানাতে সাহায্য করে। বোরিং, তোমরা এখনো জানো, বোরার আমরা ব্যবহার করি। এবং তারা ইন্ট্রোডিউস করেছিল ডেন্টিকুলেট মানে দাঁত যেমন আঁকা বাঁকা, একটা করাত, তার সমস্ত ধারের পয়েন্টের সমস্ত কিছুর মধ্যে একটা রেগুলারিটি আছে। দাঁতের সমস্ত পয়েন্ট রেগুলার, উঁচু নিচু। এই জন্য যখন সেই পরিমাণ ধার, সেইভাবে ধার করেছে, এই জন্য আমরা সেটাকে বলি ডেন্টিকুলেট। এরপরে হচ্ছে পয়েন্ট হচ্ছে, তোমরা জানো যে বর্ষা। তাহলে হাতিয়ার বানানোর জন্য হাতিয়ার খাবার সংগ্রহ করা এবং খাবারকে প্রসেস করা, এই জন্য হাতিয়ার। আবার শিকার করার জন্য পয়েন্ট এবং বিউরিন তারা ব্যবহার করেছে। তাহলে বিউরিন একটি হাতিয়ার, পয়েন্ট আর একটি হাতিয়ার। পয়েন্ট ম্যাক্সিমাম ইউজ করছে ফর
হান্টিং। এখন আমরা বলি দে আর হান্টার অ্যান্ড গ্যাদারার। দ্য টার্ম উই আর ইউজিং দ্য হান্টার অ্যান্ড গ্যাদারার। তাহলে এখন শিকার করছে। প্রিভিয়াসলি তারা শিকার করলো, কোনো ইকুইপমেন্ট কিন্তু আমরা পাইনি অস্ট্রালোপিথেকাস এবং হোমো ইরেক্টাসের মধ্যে, কিন্তু আমরা কোনো ইকুইপমেন্ট পাইনি। আমরা বলি যে তারা শিকার করতো, কিন্তু এই হোমোসেপিয়ান্সই প্রথম যে শিকার করতে পারে, তার বুদ্ধি বেশি, সে প্ল্যান করতে পারে, তাই না? একটা প্রাণী যদি আমরা এক্সট্রা পাই, অনেকে মিলে যেমন জড়ো হয়ে ধরি, তাই না? আবার অনেক প্রাণীকে আমরা পাহাড়ের দিকে ঠেলে দিয়ে পরে রিফটের মধ্যে ফেলে পড়ে আহত হলো, এই যে পিছন দিয়ে দৌড়ালাম বা আগুন দিয়ে দৌড়ালাম, লাঠি দিয়ে দৌড়ালাম বা কোনো ট্র্যাপ করে আমি তাকে ধরছি, এই যে ভাবনা, এই ভাবনাটা ডেভেলপ করেছে মগজ বৃদ্ধি হওয়ার কারণে। আর ফিজিক্যালি আধুনিক মানুষের মতো না, আমি বলেছি যে পায়ের নিচে একটি বড় মার্বেল রাখলে সেটা দিয়ে হাঁটলে যেরকম হাঁটা হবে গোড়ালি এবং টোয়ের উপর ভর করে, সেরকম একটি ফিজিক্যাল কন্ডিশনে ছিল এই হোমোসেপিয়েন্স। বাট দে ওয়ার ক্যাপাবল, কেন তাদের টুল অনেক বেশি শার্প, টুল অনেক বেশি লাইট তারা করে ফেলেছে। তো ফলে এই যে ইকুইপমেন্টের পরিবর্তন, ফিজিক্যাল পরিবর্তন, এর মাধ্যমে কিন্তু তার সংস্কৃতি পরিবর্তন হয়েছে। কেন বলছি যে এই সময় প্রথম আমরা দেখি যে মানুষকে কবর দিচ্ছে, মানুষকে কবর দিচ্ছে, একজন মৃত ব্যক্তিকে তারা কবর দিচ্ছে, এবং কবর দিতে গিয়ে তারা গ্রেভ গুডস দিচ্ছে। যেমন আমরা ফ্রান্সে একটা খবর পাই যে কবরে তারা কি করেছে, একটা বাইসনের মানে লেগ দিয়ে, মানে অর্থাৎ পুরো রানটা দিয়ে রেখেছে মৃত ব্যক্তির বুকের উপরে, আর তার মানে কিছু ইকুইপমেন্ট দিয়েছে, যেমন স্ক্রেপার, পয়েন্ট, ব্লেড ইত্যাদি সে দিয়েছে। এখন যদি আমরা এই কবরটাকে বিশ্লেষণ করি তাহলে কি দেখব, যে একজন ব্যক্তি মারা গেছে, তাকে একটা বিরাট বাইসনের পা দিয়েছে, আর কিছু ইকুইপমেন্ট দিয়েছে। তাহলে ইকুইপমেন্ট দেওয়ার উদ্দেশ্য কি? নিশ্চয়ই তারা ভাবছে যে সে আরেকটি জগতে যাচ্ছে, এটা একটা সাময়িক ঘুম, সাময়িক নিদ্রা, পরে আরেক নিদ্রা থেকে সে জেগে উঠবে, উঠে সে কিছু খাবে, আর এই ইকুইপমেন্ট দিয়ে সে আবার শিকার করবে, এবং পরে তারা প্রয়োজনীয় হাতিয়ার সে আবার বানিয়ে নেবে। এরকম একটি ভাবনা ছাড়া তো এই কাজটি করা সম্ভব না। এখন এই সামনে কোরবানি আসবে, নিশ্চয়ই আমরা কোরবানি দিব, এবং কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, যে কিছু কিছু মাংস আমরা আত্মীয় স্বজন বা গরিব মানুষকে দিব। যারা বিত্তবান তারাই শুধু পিছনের রানটা বিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, বিত্তবান। গরিব মানুষ কি পারে? 7 ভাগে 1 কোরবানি হয়, পুরো রান কিভাবে দিবে? ফলে বিত্তবানরা একটি রান বিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, তাই না? ফলে এটা সামর্থ্য, এটা প্রমাণ করে যে তাদের সামর্থ্য আছে। তারা যদি ক্ষুধার্ত থাকতো তাহলে মৃত ব্যক্তিকে এই রানটা তারা দিত। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে দে ওয়ার ক্যাপাবল। আরেকটি বিষয় এখানে মাথায় রাখতে হবে যে একজন ব্যক্তি মারা গেল, সাথে সাথে একজন বাইসন এসে হাজির হলো যে আমাকে তোমরা কাটো এবং একটি রান গিফট করো। বিষয়টি কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে দে ওয়ার ক্যাপাবল, তারা সাথে সাথে একটি বাইসন শিকার করতে পেরেছে এবং সেটাকে গিফট দিয়েছে। ফলে এটা তার হোমোসেপিয়েন্সের শিকারের ক্ষেত্রে ক্যাপাবিলিটি বোঝায়, এই বারিয়েলটাকে যদি আমরা অ্যানালাইসিস করি। ফলে আমরা দেখি যে মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, এই ভাবনা তাদের মধ্যে ছিল। শিকারের ক্ষেত্রে তাদের যথেষ্ট দক্ষতা ডেভেলপ করেছিল, এবং মৃত ব্যক্তিকে তাদের খাবারের কিছু অংশ শেয়ার করার যে ক্যাপাবিলিটি বা এবং মানসিকতা, ক্যাপাবিলিটি আছে এবং মানসিকতা। অনেক ক্যাপাবল আছে এই কোভিড পিরিয়ডে কাউকে দান করে না, ক্যাপাবল, কিন্তু এটার মানসিকতা দুইটাই এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা কিছু স্কেলিটেন আমরা পেয়েছি, যেখানে দেখা যায় যে এই মানুষগুলো কুষ্ঠ রোগে ভুগছিল বা কোনো না কোনো রোগে ভুগছিল, যে ক্যাপাবল না যে খাবার সংগ্রহ করা। ফলে তাকে সোসাইটি
কমিউনিটি সেন্স ডেভেলপ করেছিল, যে অন্যরা যারা শিকার করছে বা খাবার সংগ্রহ করছে তারা এই অসুস্থ লোকের সেবা করছে। আবার ইরাকেও একটা বাড়িয়াল পেয়েছি যে মৃত ব্যক্তিকে কবর দিচ্ছে, তার গলার উপরে ফুলের মালা দিয়ে রেখেছে। ফলে এটা বিদায়ের যে একটা প্রসেস, মানে মৃত্যুর পরে বিদায়ের যে একটা প্রসেস, এই কনসেপ্টটি কিন্তু হোমো সেপিয়েন্স পিরিয়ডে ডেভেলপ করেছিল। রিজন টু রিজন, ইরাকে একরকম, সেন্ট্রাল এশিয়ায় আরেক রকম, ওয়েস্টার্ন ইউরোপে আরেক রকম এই বারিয়ালগুলো ছিল। ফলে ধর্মীয় কনসেপ্টের মধ্যে কিন্তু বা রিচুয়াল কনসেপ্টের মধ্যে একটা রেগুলারিটি সেরকম না, বা সেন্ট্রালাইজেশন ফর্ম সেরকম না। প্রত্যেকটা লোকালিটিতে এক ধরনের ভাবনা ডেভেলপ করেছিল। বাট অ্যাজ এ হোল হোমো সেপিয়েন্স এখন ভাবতে পারে, স্পেয়ার করতে পারে তার খাবার, এবং তার নিজের খাবার সে খুব দ্রুত সংগ্রহ করতে পারে। and they were hunter and gatherer. আর গ্যাদারিং মিন্সটা একটু বুঝাই। গ্যাদারিং মানে কোথাও জড়ো হওয়া, কিন্তু এখানে গ্যাদারিং মিন্সটা জড়ো হওয়া না, গ্যাদারিং অফ নলেজ। গ্যাদারিং অফ নলেজ, কি নলেজ? খাবারের নলেজ। মানে কোন গাছে কোন খাবার আছে, কোন ফরেস্টে কোন খাবার আছে, কোন সিজনে কোন খাবারটা হয়। এই যে সিজনাল মাইগ্রেশন, একটা গ্রুপ এখানে আছে এবং এখানে যে খাবার আছে এই খাবারটা হয়তো ফুরিয়ে যাবে, কিছু অংশ আরেকটা অংশে চলে গেছে, এই খাবারটুকু তাদের জন্য রেখে। এই যে সিজনাল মাইগ্রেশন, গ্রুপের প্রতি গ্রুপের ফিলিংস, এই ফিলিংস গুলো বেসিক্যালি ডেভেলপ করছে। এর আগেও ছিল কিন্তু সামান্য, কিন্তু হোমো সেপিয়েন্স পিরিয়ড এখন তারা ভাবতে পারে, তাদের মধ্যে একটা কিনশিপ ডেভেলপ করছে, রক্তের সম্পর্ক ডেভেলপ করছে, কমিউনিটি ফিলিংস ডেভেলপ করছে। ফলে এই ডেভেলপমেন্ট গুলো আমরা দেখি যে দৈহিক এবং মানে ব্রেন সাইজের পরিবর্তনের কারণে এবং টেকনোলজির পরিবর্তনের কারণে তাদের মধ্যে একটা ব্যাপক চিন্তার পরিবর্তন এসছে। এরপরই আমরা বলি হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স থেকে হোমো সেপিয়েন্সের ব্রেন সাইজ হার্ডলি 50 to 100, মানে 1700 ব্রেন সাইজ হয়েছে। নট নেসেসারি যে এই জায়গায় খুব বড় পরিবর্তন হয়েছে ফিজিক্যালি। এখন সে কমপ্লিট স্ট্রেট দাঁড়াতে পারে, তার টোটাল দেহের ভরটা তার গোড়ালি এবং পায়ের পাতা দিয়ে বেরিয়ে যায়। ফলে ভারটা পায়ের উপর পড়ে, মানে ওইরকম মনে হয় না। ফলে এই যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে আমরা দেখি সে খুব দ্রুত দৌড়াতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এবং হাতের ক্ষেত্রে সে পরিবর্তন হচ্ছে তার ফিজিক্যাল দৌড়ের কারণে। আমরা দেখি যে তারা মাইগ্রেট করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। এখানে একটি বিষয় হচ্ছে, লাস্ট গ্লেশিয়ার পিরিয়ডে একটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই সময় ক্লাইমেটিক ফ্লাকচুয়েশন এসছে। ক্লাইমেটিক ফ্লাকচুয়েশন কিরকম? মানে এর আগে আমরা বিভিন্ন গ্লেশিয়ারে যেটা দেখেছি যে বরফ এসছে, তো দীর্ঘকাল বরফ ছিল, বা বরফ চলে গেছে, ওয়ার্মার পিরিয়ড এসছে, দীর্ঘকাল ওয়ার্মার পিরিয়ড ছিল। মানে জেনারেশন জানে না, যেমন 100 বছর আগে স্প্যানিশ ফ্লুর কথা কিন্তু আমরা বইয়ে পড়েছি, কিন্তু তার ইয়েটা জানি না। এখন করোনা আসার কারণে আমরা একটু রিয়েলাইজ করছি বোধহয় সেটা ভয়াবহ। তো এরকম অসংখ্য জেনারেশন চলে গিয়েও জানতে পারে না যে এর আগে বরফ ছিল। এই সময় দেখা যায় যে শার্প মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার শার্প গরম হয়ে যাচ্ছে, মানে ক্লাইমেটিক ফ্লাকচুয়েশন তৈরি হয়েছে। এই ক্লাইমেটিক ফ্লাকচুয়েশনে মানুষ এখন ক্যাপাবল। এখন যখন প্রাণীরা এবং উদ্ভিদ প্রথম মাইগ্রেট করে, উদ্ভিদের পিছনে প্রাণী মাইগ্রেট করে, আর প্রাণীর পিছনে মানুষ মাইগ্রেট করে, কেননা উদ্ভিদ মানুষেরও দরকার, প্রাণীরও দরকার। ফলে এই ক্লাইমেটিক ফ্লাকচুয়েশনে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় উদ্ভিদ ছিল, হঠাৎ করে নাই, অন্য জায়গায় চলে গেছে, প্রাণীরা তার পিছনে গেছে, মানুষ তার পিছনে গেছে। এই মাইগ্রেটিং একটি ক্যারেক্টার এই হোমো সেপিয়েন্স, অর্থাৎ জ্ঞানীদের জ্ঞানে
এতদিন যারা জ্ঞানী ছিল তাদের উপরেও যে জ্ঞানী, সেটি হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স বা আধুনিক মানুষ। ফিজিক্যালি সে স্ট্রং হওয়ার কারণে সে মাইগ্রেট করতে পারে। এখন সে তার হাতিয়ারে পরিবর্তন এনেছে। সেটা হচ্ছে যে আগের হাতিয়ার যেরকম, এখনকার হাতিয়ারটা একটু ভিন্ন। এখনো হাতিয়ার বড়, ধরো 100 গ্রাম, 150 গ্রাম বা 200 গ্রাম। প্রথম র মেটেরিয়ালের পরিবর্তন আছে। র মেটেরিয়াল মানে হাতিয়ারের র মেটেরিয়াল। এর আগে যে পাথর মানে চার মানে কোয়ার্টজাইট ইত্যাদি ব্যবহার করত, এখন ব্যবহার করছে, আমরা পাথর বলি কিন্তু এটা হচ্ছে মিনারেলস, যেটা আমরা হাতে কানের দুল ব্যবহার করি, চার্ট, চেলসিডেনি, অ্যাগেট, এগুলোকে মিনারেলস বলে। তাহলে পাথরের মতো দেখতে, কিন্তু মিনারেলস গুলো হচ্ছে স্বচ্ছ এবং খুবই শার্প, আর এটা প্রেসার দিয়ে কাটা যায়। ফলে এর আগে টেকনোলজি ছিল যে তাকে পাথরে পাথরে বাড়ি দিয়ে, কন্ট্রোল হ্যামার দিয়ে একটা হাতিয়ার তৈরি করতো। আর এখন কৌশলটাই চেঞ্জ হয়ে গেছে, চাপ দিয়ে একটা ফ্লেক বের করে ফেলে, একটা বাকল বের করে ফেলে। সেই বাকল সামান্য রিটাচ করি, কিন্তু তারা কাজ করতে পারে। তো এই যে পরিবর্তন, টেকনোলজির পরিবর্তন হচ্ছে, টুল প্রিপারেশনের পরিবর্তন হয়েছে, র মেটেরিয়ালের পরিবর্তন হয়েছে, ক্লাইমেটিক ফ্লাকচুয়েশন এসছে, ফলে ওকে দ্রুত মুভ করতে হবে। ফলে দ্রুত মুভ করার জন্য ধরো 250 গ্রামের একটি মিনারেলস, একটি অ্যাগেট নিয়ে সে 100, 200, 300 ব্লেড তৈরি করতে পারে, এবং একই ব্লেড একটু সামান্য কার্ভ করে সে বিউরিন তৈরি করতে পারে, বিউরিন বা পয়েন্ট তৈরি করতে পারে। ফলে ব্লেড অ্যান্ড বিউরিন কালচার, ফ্লেক কালচার বা ব্লেড অ্যান্ড বিউরিন কালচার আমরা বলি, এবং এতটুকু নিয়ে সে মাইগ্রেট করতে পারে। এখন যেমন আমাদের ঠিকানা আছে যে এটা আমার বাড়ি, এটা আমার গ্রাম, এখানে হোমসিক হয়ে যায়। ওদের তো হোমসিক হওয়ার কোনো সুযোগ নেই, হোল কমিউনিটি মুভ করতে থাকে। ফলে এই মুভমেন্টটা, ইকোলজির কারণে এই মুভমেন্টটা ডেভেলপ করেছিল হোমো সেপিয়েন্স সেপিয়েন্স পিরিয়ডে। আর যেহেতু মুভমেন্ট আছে, ফলে টেকনোলজিক্যাল চেঞ্জ এসছে, যা টেকনোলজির মধ্যে ইকুইপমেন্ট বানানোর পদ্ধতির মধ্যে পরিবর্তন, একটা চাপ কৌশল, প্রেসার টেকনিক, আর তার সাথে র মেটেরিয়ালের পরিবর্তন, এবং তারা মুভ করছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। এবং এই কারণেই আমরা দেখি যে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স পিরিয়ডে অ্যারাউন্ড 35,000 বিসি থেকে শুরু হয়, বা 40,000 বিসি থেকে শুরু হয়। এরা মুভ করতে করতে এক সময় তারা আমেরিকায় চলে যায়, মানে আলাস্কা ক্রস করে, যখন বরফ ছিল লাস্ট গ্লেশিয়ারে, আলাস্কা ক্রস করে তারা নর্থ আমেরিকা, কানাডা, এবং পরে রকি পর্বতমালা দিয়ে গ্রাজুয়ালি তারা সাউথের দিকে মাইগ্রেট করে, যেটাকে আমরা বলি রেড ইন্ডিয়া। একইভাবে মানে যেটাকে বাংলাদেশ কে বলা হয় যে এটা একটা মাইগ্রেশন রুট, মানে হিমালয়ের এই পাদদেশ দিয়ে আমাদের নর্দার্ন রিজন ধরে মালয়েশিয়া, তারপর থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং আলটিমেটলি অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করে এই হোমো সেপিয়েন্স সেপিয়েন্স গ্রুপ। তো এভাবে আমরা দেখি যে এই লাস্ট গ্লেশিয়ার পিরিয়ডে ক্লাইমেটিক ফ্লাকচুয়েশনের কারণে মানুষের কালচারের পরিবর্তন হয়, মানুষ দ্রুত মানে মাইগ্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং নিজের সংস্কৃতি বিকশিত করে। তবে এই সময় মানুষের ক্যাপাবিলিটি হচ্ছে যে আপার প্যালিওলিথিক মানুষ খুবই এফিশিয়েন্ট ছিল শিকারের ক্ষেত্রে, এবং ইন সাম এক্সটেন্ট বলা হয়ে থাকে যে অসংখ্য পশু তারা শিকার করার কারণে পশুর সংখ্যাও কমে যায়, আবার কিছু পপুলেশনও বৃদ্ধি পায় এখন ক্যাপাবল। ফলে খাদ্য মানে অনাহারে না থাকার কারণে তাদের পপুলেশন গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেতে থাকে। এর পরপরই এই সংস্কৃতিতে আমরা প্রথম শিল্পের বিকাশ লক্ষ্য করি এই হোমো সেপিয়েন্স সেপিয়েন্স পিরিয়ড। যে বিউরিন, এই বিউরিন মানে কলমের মতো কাজ করে, রক পেন্টিং, বা আমরা যে ভেনাস গুলো পাই, ভেনাস ইউরোপের বেশ কিছু ভেনাসের ফিগার আছে, সেই ফিগার গুলো পাই, সেগুলো কিন্তু এই হোমো সেপিয়েন্স সেপিয়েন্স পিরিয়ড, মানে জ্ঞানী যে আরো বেশি জ্ঞানী এবং ভাবতে পারে, এরকম কনসেপ্ট থেকে এটা তৈরি। ফলে
আমরা বলি যে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স পিরিয়ডে এই শিকার, খাদ্য সংগ্রহ এবং পপুলেশন বৃদ্ধি ছাড়াও আমরা দেখি যে শিল্পের বিকাশে তারা রক পেন্টিং তারা করেছে এবং তারা এক ধরনের বিশ্বাসের মধ্যে ছিল, যেটা মাতৃকা দেবী বা ভেনাস ফিগার তারা নির্মাণ করেছে। এই পর্যন্ত বেসিক্যালি মানুষের দৈহিক ডেভেলপমেন্ট হয়েছে এবং কঠিন পরিবেশগুলো পরিবর্তন করে পৃথিবীর আরেকটি নতুন আঙ্গিকে চলে যায়। লাস্ট গ্লেসিয়ার বলা হয়ে থাকে অ্যারাউন্ড 10,000 BC, আজ থেকে 1200 BC, 12,000 BC থেকে BC-তে এই পরিবেশটা পরিবর্তন ঘটে যায় এবং এই পরিবেশটা, নতুন পরিবেশটাকে বলি আমরা হলোসিন পিরিয়ড। আমরা হলোসিনটা আরেকটি লেখা লেকচারে বললে ভালো হবে।